আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 6 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা আই বাটন অথবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই বলা হয় ইউঝু রাজ্যের সঙ্গে তারা যুদ্ধ করতে চায় না। প্রথমে শান্তি চুক্তি করতে চেয়েছিল, কিন্তু ইউঝু রাজ্যের রাজা এতে রাজি না হয় লিয়াং রাজ্যের সৈনিকেরা তাদের সঙ্গে অনেকদিন যুদ্ধ করে। শেষ পর্যন্ত তারা বেশ দীর্ঘ সময়ের জন্য যুদ্ধবিরতি দেয়। এই সবকিছু শেষে দুয়ানজু যখন শিমুর সঙ্গে গিয়ে ফুলের বাগানে দেখা করে, শিমু তাকে একটা বড়ি দিয়ে বলে এটা খাও। সে কোনো কিছু না ভেবেই সেটা খেয়ে ফেলে। তখন শিমু অবাক হয়ে বলে তুমি কি জানো এটা কি ছিল? দুয়ানজু জানতো শিমু তার কোনো ক্ষতি করবে না, সে তাকে অনেক বিশ্বাস করার জন্যই খেয়েছে। শিমু তাকে বলে সেই চকলেটের ভেতরে স্পিরিট ল্যাটার্ন ছিল। তখন সে অবাক হয়ে জানতে চায় এটা আবার কি। শিমু জানায় এটা হচ্ছে এমন এক ধরনের জাদুর লাঠি যেটা সমস্ত স্পিরিটেরা অর্জন করতে চায়, আর এটার সাহায্যে যে কোনো স্পিরিটের পাওয়ার 10 গুণ বেড়ে যায়। সেটা এখন তোমার মাঝে আছে। এটা বলেই সে স্পিরিট পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। এরপরে সে দুয়ানকে বলে ওয়েলকাম টু স্পিরিট ল্যান্ড। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় আর স্পিরিটদের মতো উঠতে শুরু করে। তাদের মতোই বাতাস দেখতে পাচ্ছিল, সবকিছু সাদা কালো দেখতে পাচ্ছিল। সে ওখানে অনেক আনন্দ করে, অনেক ঘুরে বেড়ায়। এরপরে শিমুর কাছে যায়। দুয়ানজু বুঝতে পেরেছিল সে তাকে এই পাওয়ার দিয়েছে কারণ শিমু যেহেতু এখন একটা ইন্দ্রিয় নিয়ে নেবে, তাই সে আবার আগের মতো পাওয়ারলেস মানুষ হয়ে যাবে আর তাকে প্রোটেক্ট করতে পারবে দুয়ানজু। এবার তাদের দুজনের ডিল অনুযায়ী আবারও দুয়ানজু নিজের একটা ইন্দ্রিয় শিমুকে দিয়ে দেয়। আর এবারে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় ছিল, সেটা হচ্ছে ঘ্রাণ অনুভব করা। এখন শিমু গন্ধ নেওয়ার অনুমতি পাওয়া মাত্রই দুয়ানজু তার চোখ চেপে ধরে, যেন সে কোনো কিছু না দেখে প্রথমে গন্ধ অনুভব করতে পারে। এটা যেহেতু ফুলের বাগান ছিল তাই সে অনেক সুবাস অনুভব করতে পারছিল। এরপরে দুয়ানজু যখন তার চোখ খুলে দেয় তখন সে বলে আবারও মানুষের দুনিয়ায় তোমাকে স্বাগতম। শিমু এখন আশেপাশের সবগুলো ফুলের গন্ধ নিতে থাকে। এত সুন্দর গন্ধ নিয়ে সে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল। আর দুয়ানজু তার আনন্দ দেখে অনেক খুশি হয়। সে তার জন্য কিছু ফুল নিয়ে যায়। তখনই শিমুর তার শরীর থেকে গন্ধ পায়। সে তার অনেক কাছাকাছি চলে যায় আর গন্ধ নিতে থাকে, যে কারণে দুয়ানজু একটু আনকমফোর্টেবল ফিল করে। শিমু তাকে জিজ্ঞাসা করে এটা কিসের গন্ধ? তখন সে বলে এটা এক ধরনের পারফিউম, যেটা আগার, উড আরো বিভিন্ন ধরনের গন্ধ দিয়ে বানানো হয়েছে। শিমু অনেক ভালোভাবে এটার গন্ধ অনুভব করে আর এরপরে বলে তোমার শরীরের এই গন্ধ খুবই সুন্দর। এখন তারা দুজন যখন বসে বসে কথা বলছিল, দুয়ানজু তাকে বলে তোমার যখন এই গন্ধগুলো এত বেশি পছন্দ, তাহলে তোমাকে এই গন্ধ এক্সপিরিয়েন্স করার জন্য আমি তোমাকে লিয়াং শহরে পাঠাতে চাই। সেখানে একটা পারফিউমের দোকান আছে, তুমি সেখানে পৃথিবীর প্রায় সব রকমের গন্ধ খুঁজে পাবে। সেগুলোর সাহায্যে তুমি আমার জন্য একটা পারফিউমও তৈরি করতে পারো। শিমু বলে যদি আমি না পারি তখন? দুয়ান বলে তুমি অবশ্যই পারবে, আমার বিশ্বাস আছে। শিমু জিজ্ঞাসা করে কতদিন লাগবে? দুয়ান বলে যতদিনে আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে ততদিন। এদিকে ইয়োঝু রাজ্যের ফুজিয়ান শহর দেখানো হয়। দুয়ানজু সেই শহরে ঘুরে ঘুরে স্পিরিটদের মতো গায়েব হয়ে সবকিছু দেখছিল। শিমু যেহেতু তাকে স্পিরিট বানিয়ে দিয়েছে, এজন্য তাকে সাধারণ মানুষেরা খালি চোখে দেখতে পাচ্ছিল না। অন্যদিকে শিমু এখন সেই পারফিউমের দোকানে যায়। এই পারফিউমের দোকানের মালিকের নাম ছিল রুইউ। শিমু এখন তাকে একটা পারফিউমের ব্যাগ এবং দুয়ানজুর দেওয়া চিঠি দেখায়, যেখানে লেখা ছিল এই মেয়েটি যেন শিমুকে সুন্দরভাবে পারফিউম বানানো শেখায়। অন্যদিকে দুয়ানজু যখন শহর দিয়ে হাঁটছিল তখনই দুইজন স্পিরিট মারামারি করছিল। তাদের মধ্যে একজন স্পিরিট একটা মানুষকে অ্যাটাক করতে যাচ্ছিল, যেটা দেখে দুয়ানজু তার তরলের সাহায্যে তাকে মেরে ফেলে। তখন সেই মেয়ে স্পিরিট এসে তাকে জিজ্ঞাসা করে সে কে আর এখানে সে স্পিরিটদেরকে কেন মারছে। দুয়ানজু তখন তাকে সরি বলে। তখনই মেয়েটির নজর তার কাছে থাকা সেই তরলের দিকে পড়ে। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে তার কাছে মানুষদের তরল কোত্থেকে এলো। মেয়েটির তার ওই তরলের প্রতি অনেক লোভ হচ্ছিল। দুয়ানজু বলে তেমন কিছু না, রাস্তায় পড়েছিল আর আমি তুলে নিয়েছি। এটা শুনে সেই মেয়েটি রেগে বলে আমি কিন্তু তোমার অনেক সিনিয়র, আমার বয়স 600 বছর। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ছোট, আমার সঙ্গে এত ফাইজলামো করতে আসবে না। দুয়ান তাকে সরি বলে এবং জিজ্ঞাসা করে সে ওই ছেলেটার পিছনে কেন দৌড়াচ্ছিল। এখানে আমরা জানতে পারি এই মেয়েটি আসলে হোয়াইট ল্যান্ডে যেসব স্পিরিটেরা অপরাধ করে তাদেরকে ধরার কাজ করে। এই স্পিরিট বিনা অপরাধে একটা মানুষকে মেরেছিল, এজন্য সেটাকে ধরার চেষ্টা করছিল, কারণ তাকে 32টা গোল্ডেন স্পিরিট স্টোন জরিমানা করা হয়েছিল। এটা শুনে দুয়ান অনেক অবাক হয় আর তাকে বলে আমি স্পিরিট ল্যান্ডের শাসন সম্পর্কে এখনো জানি না, আমি অনেক ছোট, তুমি কি আমাকে এসব কিছুর আইন কানুন সম্পর্কে জানাবে? মেয়েটি তখন বলে এখন আমার সময় নেই, যেহেতু পৃথিবীতে এসেছি একটু আনন্দ করি। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। দুয়ানজু তার পিছু পিছু যেতে থাকে। তারা যে গলি দিয়ে যাচ্ছিল সেখানে অনেক অ্যান্টিক পিস বিক্রি করা হচ্ছিল। সেই ভূত একটা একটা করে অ্যান্টিক পিস চুরি করে নিচ্ছিল। দুয়ানজু প্রথমে এই টেকনিক শিখে নেয় আর এরপরে লোকগুলোকে টাকা দিয়ে দেয়। এদিকে শিমু তার ঘ্রাণ শক্তির সাহায্যে অনেক সুন্দর সুন্দর ইনগ্রেডিয়েন্টস গুলো চুজ করে সেন্ট বানানোর জন্য। এটা দেখে তো ওই মেয়েটা একদম অবাক হয়ে যায় আর বলে প্রথমবারই আপনি এত ভালো জিনিসগুলো চুজ করেছেন, আপনি আসলে অনেক ট্যালেন্টেড। তখন সে মনে মনে বলছিল এই সবকিছুর ক্রেডিট দুয়ানজুর।
কারণ তার কারণে আমি এত ভালো একটা এনজিও পেয়েছি। যাই হোক, উপকরণ যেহেতু সে বেছে নিয়েছে, এবার সে পারফিউম বানানো শিখছিল। অন্যদিকে স্পিরিট মেয়েটার সঙ্গে বসে কথা বলছিল। ওই মেয়েটার কাছে থেকে সে শিমুর ব্যাপারে জানতে পারে যে কিনা তাদের স্পিরিট ল্যান্ডের মধ্যে সব থেকে বেশি ক্ষমতাশালী এবং শক্তিশালী। এমন কোন স্পিরিট নেই যে তার সঙ্গে মোকাবেলা করতে পারবে। এসব কথাই চলছিল, তখনই সেখানে শিমু চলে আসে। শিমু যে স্পিরিটদেরকে দেখতে পাচ্ছে এটা দেখে তো সেই মেয়েটা অনেক বেশি অবাক হয়ে যায়। পাশে দিয়ে একটা ফেমাস লোকের গাড়ি যায়, যেটা দেখে লোকেরা ভিড় করে, আর সেই স্পিরিট মেয়েটা ওই দিকে দৌড়ায়। ইউজু রাজ্যের এই ফেমাস লোকটা অনেক বেশি বড় লোক ছিল, আর তার কাছে অনেক অ্যান্টিক এবং পুরাতন কালেকশন ছিল। সে এখন শিমু এবং দুয়ানজুর দিকে তাকালে দুয়ানজু বলে সে আমাদেরকে দেখতে পাচ্ছে। শিমু তখন বলে হতে পারে। এটা দেখে দুয়ানজু তার হাত নাড়ে, এটা পরীক্ষা করার জন্য সে আসলেই তাদেরকে দেখতে পাচ্ছে কিনা। যাই হোক, সেই লোকটা যখন ভেতরে প্রবেশ করে তখন শিমু দুয়ানজুকে নিয়ে সেখানে থাকা মার্কেটে ঘুরে বেড়ায় আর সমস্ত খাবারের গন্ধ নিতে থাকে। এমনকি ওখানে থাকা জিনিসপত্র, কাঠ, কয়লা, কেক সবকিছুর গন্ধ নিচ্ছিল। সে তার পাশে গায়েব হয়ে যাওয়া দুয়ানজুর সঙ্গে কথা বলছিল, যাকে কেউ দেখতে পাচ্ছিল না। এটা দেখে ওখানকার মানুষ ভাবছিল সে হয়তো পাগল। কিছুক্ষণ পরে আকাশে বিদ্যুৎ চমকায়, মেঘ করে আসে এবং সেখানে বৃষ্টি হয়। এই প্রথম শিমু বৃষ্টির গন্ধ পায়। মাটিতে বৃষ্টির ফোঁটা মিশে একটা বাতাসে অদ্ভুত গন্ধ ছড়িয়েছে, যেটা তার অনেক ভালো লাগে। এমনকি এই বৃষ্টির গন্ধটা আমারও অনেক ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এবার সে ওখানে বসে বসে অনেক পুরাতন, প্রায় 18 বছর, 10 বছর, 20 বছর পুরাতন ওয়াইনগুলোর গন্ধ নিচ্ছিল এবং সেগুলো পান করছিল। দুয়ানজু তাকে এত বেশি ড্রিঙ্কস করতে বারণ করে, কিন্তু সে তার কথা শোনে না। সে বলে আমার কাছে আর মাত্র কয়েকদিনই আছে, আমাকে এনজয় করতে দাও। তখন দুয়ানজু আর তাকে কিছুই বলে না। শিমু প্রায় রাত পর্যন্ত ড্রিঙ্কস করে, আর এত বেশি ড্রিঙ্কস করে যে সে ওখানে মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। তার এমন অবস্থা দেখে দুয়ানজু হাসে, আর এরপরে তাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। ঘুমন্ত শিমুকে দেখে তার এত ভালো লাগে যে সে একটা কবিতা বলে, আর এরপরে বলে তোমার এই দীর্ঘ আয়ুতে নিশ্চয়ই অনেক স্পিরিটরা তোমার প্রেমে পড়েছে। তোমার এত সুন্দর চেহারা, এত কোমল ত্বক, এত সুন্দর ব্যবহার যে কাউকে পাগল করে দেবে। তখন সে ঘুমের মধ্যেই বলে তোমার চোখগুলো অনেক সুন্দর। তখন দুয়ানজু বলে তাই নাকি? তাহলে এই চোখগুলো দেখতে হলে তোমার উচিত হবে আমাকে বাঁচিয়ে রাখা। শিমু এখন বালিশের সঙ্গে তার হাতটাকেও জড়িয়ে ধরে। দুয়ানজু এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে তার এত কিউটনেস ইগনোর করতে পারে না। সে তার ঠোঁটে একটা কিস করে ফেলে। তখন তো শিমু জেগে যায় আর অনেক অবাক হয়ে যায়। এমন সময় কারো হাঁটার আওয়াজ পেয়ে দুয়ানজু তাকে চুপ থাকতে বলে। সেই রুমে কালো পোশাক পরা কিছু লোকেরা এসেছিল শিমুকে মারার জন্য, কিন্তু ততক্ষণে দুয়ানজু শিমুকে লুকিয়ে ফেলেছিল আর সে তাদেরকে গায়েব হয়ে মারছিল। এতে করে সেই লোকগুলো ভয় পেয়ে যায় আর ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। তারা তাকে মারার চেষ্টা করে, কিন্তু দুয়ানজু তাদের সবাইকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর একটা লোককে লাস্টে যখন সে মেরে ফেলে তখন তার অতৃপ্ত আত্মাকে উপরের দিকে উড়ে যেতে দেখে। কিছুক্ষণ পরেই সেখানে ইউজু মাস্টার তাদের সঙ্গে দেখা করতে আসে। এই লোকটা সত্যি সত্যি দুয়ানজুকে দেখতে পাচ্ছিল। তিনি এখন শিমুকে জিজ্ঞাসা করে তার মধ্যে একটা স্পিরিটকে সে কিভাবে বসে আনলো। মানে স্পিরিটরা তো মানুষদের কথা শুনে না, তাহলে এই ছেলেটা কিভাবে তার কথা শুনছে? শিমু তখন তাকে প্রশ্ন করে কেন আপনার স্পিরিট কি আপনার কথা শুনে না? এটা শুনে সেই লোকটা কি বলবে আর বুঝতে পারছিল না। তিনি এখন তাদেরকে বলে আগামীকালকে আমার বাসায় একটা পার্টি আছে, আপনারা বন্ধু হিসেবে সেখানে এলে আমি অনেক খুশি হব। শিমু বলে আমি বন্ধু বানাই না, তবে আপনি যখন ইনভাইট করেছেন আমরা অবশ্যই যাব। পরদিন সকালে ওই মাস্টারের কথা মতো তারা গ্রেস গার্ডেন নামক একটা জায়গায় যায়। এখানে অনেক মানুষরা অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে এসেছিল। শিমু সেই বাগানের ফুলগুলোর গন্ধ নিচ্ছিল। এখন তারা দুইজন ভেতরে গিয়ে দেখতে পায় সেখানে সব মূল্যবান জিনিসগুলো ক্রয় বিক্রয় হচ্ছে। মাস্টারের যে জিনিসগুলো পছন্দ হচ্ছে সেগুলো তিনি রেখে দিচ্ছেন, অর্থাৎ যেগুলো আসল সেগুলোর বদলে তিনি তাদেরকে মোটা অঙ্কের টাকা দিচ্ছিলেন, আর যেগুলো তার কাছে নকল মনে হচ্ছিল সেগুলো একেবারে ধ্বংস করে দিচ্ছিলেন। এজন্য কিছু মানুষ মালামাল হয়ে যাচ্ছিল আর কিছু মানুষ কান্নাকাটি করতে করতে চলে যাচ্ছিল। এখানে দূর থেকে তারা দুজন ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে এই মাস্টার আসলে আসল অ্যান্টিক পিসগুলো ইচ্ছে করে নিয়ে ফেলছিল আর বলছিল যে সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, আর যেগুলোর প্রাইস একটু কম সেগুলোর বদলে তিনি টাকা দিচ্ছিলেন। এসব কিছু দেখে শিমু একটা মহিলাকে বলে ওই অ্যান্টিক পিসটা আমাকে দাও। এটা শুনে সেই মহিলাটা ওই পিসটা নিয়ে সেখান থেকে দৌড় দেয়। যখন তারা বাইরে বসেছিল তখন মাস্টার তার জন্য একটা অ্যান্টিক পিস উপহার হিসেবে নিয়ে আসে। এটা খুবই সুগন্ধযুক্ত আগার কাঠ দিয়ে তৈরি করা একটা মালা ছিল। শিমুর তো এই গিফট অনেক বেশি পছন্দ হয়। সেই মাস্টার এখন তাকে জিজ্ঞাসা করে আপনি এত পাওয়ারফুল একটা স্পিরিটকে কিভাবে নিজের মাস্টার বানালেন? সাধারণত এত পাওয়ারফুল স্পিরিটেরা তো তার সার্ভেন্টের কোনো কথাই শোনে না। শিমু তখন তাকে বলে আমি তার সার্ভেন্ট নই, আমি হলাম তার মাস্টার আর সে হলো আমার সার্ভেন্ট। এটা শুনে তো সেই লোকটা আরো বেশি অবাক হয়ে যায়।
এখন তিনি শিমুকে বলেন, আপনি কি আমাকে আপনার এই স্পিরিট সার্ভেন্টটা দিয়ে দিবেন? তার বদলে আপনি যত টাকা চান আমি আপনাকে দেব। আপনি বলুন কত টাকা লাগবে। শিমু তখন তার কাছে থাকা সেই লকেট দেখিয়ে বলে, আপনার কাছে তো অলরেডি জিরিং টেম্পলের একটা স্পিরিট আছেই, এটা থাকা সত্ত্বেও আপনি আমাকে আমার স্পিরিট কেন দিতে বলছেন? তখন তিনি অবাক হয়ে বলেন, কিন্তু তুমি এটা কিভাবে জানলে? তখন সে বলে, আমি আরো একটা কথা জানি। আমি শুনেছি জিরিং টেম্পলের ওই স্পিরিট নাকি ভয়েডল্যান্ড থেকে পালিয়ে এসেছে, আর সে নাকি কোনো একটা অপরাধ করেছিল। যদি তাকে স্পিরিট রাজ্যের রানী ধরে ফেলতে পারে, তাহলে হয় তাকে শত শত বছরের জন্য জেলে ভরে দেবে, আর না তো একেবারে মেরে দেবে। তখন তো আপনার কাছে কোনো স্পিরিট থাকবে না। তাই আপনার উচিত এখন থেকে নতুন কোনো স্পিরিটের খোঁজ করা। এটা শুনে লোকটা তখন তাকে বলে, তাহলে এখন কি উপায়? আমার কাছে যদি কোনো স্পিরিট না থাকে, তাহলে কি আপনার স্পিরিট আমাকে দিয়ে দেবেন? শিমু তখন তাকে বলে, আমি বিষয়টা ভেবে দেখব। এটা বলেই তারা যখন চলে যাচ্ছিল, তখন দূর থেকে সেই জিরিং টেম্পলের স্পিরিট তাদেরকে দেখছিল। সেদিন রাতে ওই মেয়ে স্পিরিটটা টেম্পলের ভেতরে প্রবেশ করে এবং সবকিছু চুরি করতে শুরু করে। একই সাথে সেই জিলিং টেম্পলটাও নিতে যায়। তখনই সেখান থেকে জিলিং টেম্পলের মাস্টার সং বেরিয়ে আসে, যে একটা পিচ্চি ছিল। তাকে দেখে সে আবার কুর্নিশ করে, কারণ সে বেশ পাওয়ারফুল ছিল। এখন সে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, আজকে কি বাইরে সে একটা মেয়ের সঙ্গে একটা স্পিরিটকে ঘোরাঘুরি করতে দেখেছে? তখন সে বলে, হ্যাঁ, আমি ওই ছেলেটাকে দেখেছিলাম। সে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা কত পাওয়ারফুল? তখন সে বলে, খুব একটা পাওয়ারফুল মনে হয়নি, তবে তার কাছে মানুষের একটা পাওয়ারফুল তরোয়াল আছে। আর তার সাথে যে মেয়ে ছিল সে একদম সাধারণ মেয়ে ছিল। এটা শুনে সে হাসে আর বলে, তার মানে চাং ঠিকই বলেছিল, সে এখন পাওয়ারলেস। মেয়েটি তার কথার মানে বুঝতে পারে না। মেয়েটি এখন তাকে রিকোয়েস্ট করে বলে, ওই ছেলেটির কাছে যে তরোয়ালটা আছে আমার খুব পছন্দ হয়েছে, আমি কি সেটা রেখে নিতে পারি? তখন সং তাকে একটা জাদু গ্লাভস দেয় আর বলে, এটা হাতে পড়ে থাকলে সে ওই তরোয়াল ছিনিয়ে নিতে পারবে, তার কোনো ক্ষতি হবে না। ওই তরোয়াল নিয়ে এসে সে যেন সংকে দেয় আর তাদের দুজনকে আলাদা করার ব্যবস্থা করে। এটা শুনেই সেই মেয়েটি সেখানে থেকে চলে যায়। এবার সং সেখানে বসে ঘন্টা বাজাতে শুরু করে। অন্যদিকে ভয়েড স্পিরিট ল্যান্ডে ইয়ানকে যখন বসেছিল, তখন তার সঙ্গে জিয়াং আই নামের একটা মেয়ে দেখা করতে আসে। এই মেয়েটি ছিল এই স্পিরিট ল্যান্ডের দ্বিতীয় শক্তিশালী মহিলা। সে এখন ইয়ানকে ঠাট্টা করে বলতে থাকে, শিমু অনেকদিন হলো পৃথিবীতে গিয়েছে, এভাবে অপেক্ষা করতে করতে তো তুমি তার জন্য বুড়ো হয়ে যাবে। তোমাকে দেখে মনে হচ্ছে যেন কোনো হাজবেন্ড তার ওয়াইফের জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করছে। নাকি শিমু এতদিন পৃথিবীতে আছে কারণ সেখানে তার কোনো ছেলেকে ভালো লেগে গিয়েছে। ইয়ানকে তখন তাকে বলে, মনে হচ্ছে তোমার কাছে অনেক বেশি ফ্রি টাইম আছে। তোমার কাছে যখন এতই ফ্রি টাইম আছে, তাহলে তুমি 2 কোটি স্পিরিট স্টোন গুলোকে একত্র করার দায়িত্ব নিয়ে নাও, যেন শিমু আসার আগেই কাজগুলো শেষ হয়ে যায়। এটা শুনেই তামচোর মেয়েটি আমার একটা অন্য কাজ আছে বলে সেখানে থেকে পালিয়ে যায়। ইয়ানকে এখন কিছু স্পিরিট থেকে পৃথিবীতে পাঠায় আর বলে, পৃথিবীতে শিমু যদি কোনো বিপদ হয় তাহলে তাকে যেন ইমিডিয়েটলি জানানো হয়। পরদিন সকালে শিমু আর দুয়ানজু যখন একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, তখন সেখানে মাস্টার আসে আর তাকে রিকোয়েস্ট করে বলে সে যেন তার এই স্পিরিটকে তার ছেলেকে নিতে পাঠায়। তার ছেলে ইউজু রাজ্যে আসছে, সেই জায়গাটা খুবই বিপজ্জনক। তার ছেলে যদি মারা যায়, তাই সে শিমুকে অনেক রিকোয়েস্ট করে সে যেন দুয়ানজুকে তার ছেলেকে সেফলি বাড়িতে নিয়ে আসতে পাঠায়। শিমু তখন দুয়ানজুকে সেখানে পাঠিয়ে দেয়। তখন মাস্টার তাকে ধন্যবাদ দিয়ে চলে যায় আর শিমু মনে মনে ভাবতে থাকে, আমিও দেখতে চাই এই মাস্টার আর জিরিং টেম্পলের ওই মাস্টার দুজন মিলে আসলে কি খিচুড়ি পাকাচ্ছে। সেদিন রাতে দুয়ানজু যখন ঘুরে বেড়াচ্ছিল, তখন তার উপরে সে মেয়ে স্পিরিটটা অ্যাটাক করে দেয়। সে তার কাছে থেকে কায়দা করে ওই তরোয়ালটা ছিনিয়ে নেয়, কিন্তু এরপরও তার কাছে থেকে ওটা নিতে পারে না। তার হাত পুড়ে যায় আর সে ওখানে থেকে পালিয়ে যায়। এরপর দুয়ানজু যখন মাস্টারের ছেলেকে নেওয়ার জন্য যায়, তখন সেই ছেলেটি তাকে চিনতে পারে। সে তাকে 17 বলে ডাকে। দুয়ানজন তখন অবাক হয়ে বলে, তুমি আমাকে কিভাবে চিনলে? তোমার বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এটা শুনে ছেলেটি একটু অবাক হয়। তখন সে বলে, তোমার বাবা আসলে আমাকে আর আমার বন্ধুকে মারতে চায়, তিনি তো এটা চাল চেড়েছেন। এটা শুনে সেই ছেলেটা বলে, তাহলে চলুন দ্রুত যাই, আপনার বন্ধুকে বাঁচাতে হবে। এদিকে শিমুকে দেখতে পায়। সে যখন ঘুমিয়েছিল, তখন তার স্বপ্নে তার বাবা এবং মাকে দেখতে পায়। সে তার বাবা মাকে দেখে আবারও অনেক ইমোশনাল হয়ে যায়। সে তাদেরকে বলতে থাকে, তোমরা দুজন সবসময় আমাকে বলেছো তোমরা আমাকে ভালোবাসো, কিন্তু আমাকে ছেড়ে তোমরা দুজন একসঙ্গে কেন চলে গেলে? তখন তার বাবা এবং তার মা তার সামনে এসে তাকে বলে, তুমি চাইলে এখন থেকে আমাদের সঙ্গেই থাকতে পারবে। তোমার এই স্পিরিট জীবন শেষ করে আমাদের সঙ্গে চলো, তাহলে আমরা তিনজন একসঙ্গে এক জায়গায় থাকবো। এটা শুনে সে খুশি হয়ে তাদের হাত ধরে। তখনই সে তার কাছে থাকা দুয়ানজোর দেওয়া সেই স্কারলেট থেকে গন্ধ পায়। যখন সে এটা স্পর্শ করে, তখন সে বুঝতে পারে সে আসলে স্বপ্নের ভেতরে আছে। তখন সে তার বাবা মাকে বলে, আমার আসল বাবা মা সবসময় চেয়েছেন আমি যেন বেঁচে থাকি এবং ভালো একটা জীবন অতিবাহিত করতে পারি। অ্যাক্টিং করা বন্ধ করুন। এটা বলা মাত্রই সেই দুইটা আত্মা ভ্যানিশ হয়ে যায়। সে বুঝতে পারে জিলিং টেম্পলের ওই স্পিরিট তাকে স্বপ্নের মধ্যেই মারার চেষ্টা করেছে। এখন সে স্বপ্ন থেকে জেগে ওঠে। এরপরে সে বাইরে গিয়ে ওই মাস্টারকে দেখে তাকে বলতে থাকে, তোমার সঙ্গে হয়তো জিলিং টেম্পলের স্পিরিটের ডিল হয়েছে। সে আমাকে মারার পরে সে হয়তো রাজা হয়ে যাবে এবং তোমাকে অনেক বেশি অর্থ সম্পদ দান করবে, কিন্তু একবার কি ভেবেছো যদি সে তা না পারে তাহলে কি হবে?
এটা বলা মাত্রই তাকে একটা ট্র্যাপ এসে ঘিরে ফেলে আর জিলিং টেম্পলের সেই স্পিরিট বেরিয়ে আসে। তাকে দেখে শিমু বলে, তুমি আগে থেকেই অনেক বেশি লোভী ছিলে, রাগী এবং বোকা ছিলে, তুমি 300 বছরে একটুও বদলাওনি। সং তাকে বলে তার সেই জাদুর লাঠি তাকে দিয়ে দিতে, সেটার মাধ্যমে সে অনেক বেশি শক্তিশালী হতে পারবে। কিন্তু শিমুর কাছে তো সেটা ছিল না। সে তাকে প্রশ্ন করে সে আসলে কেন ভূতেদের রাজা হতে চায়। উত্তরে সং বলে, এটা তো সব স্পিরিটই হতে চায়, কারণ আমি একবার রাজা হতে পারলে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাব, যা ইচ্ছে করতে পারবো, যা ইচ্ছে অর্জন করতে পারবো, এই পুরো পৃথিবীর ধন সম্পদগুলো আমার হয়ে যাবে। শিমু বলে, স্পিরিটরা তো এইসব কিছু ফিলই করতে পারে না, তাহলে এগুলো অর্জন করে লাভ কি? তোমার উত্তরে আমি একদমই সন্তুষ্ট না, তাই আমি তোমাকে রাজাও হতে দেব না। এটা শোনা মাত্রই সং তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই সেখানে দুয়ানজু চলে আসে আর তাকে প্রোটেক্ট করে। শিমু দুয়ানজুকে বলে, তুমি একদম ঠিক সময় এসেছো। সেখানে মাস্টারের ছেলেও আসে এবং এই সবকিছু জানার পরে তো অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে সং যখন দুয়ানজুর সঙ্গে লড়াই করে পারে না, তখন সে তার হাতে থাকা পাওয়ারফুল ঘন্টা বাজাতে শুরু করে, যার ফলে ওখানে থাকা সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। একই সাথে ঘন্টার আওয়াজে তাদের অনেক বেশি অস্বস্তি হচ্ছিল। দুয়ানজুয়েরও খারাপ লাগে, কিন্তু এরপরও সে তাকে মারার চেষ্টা করে আর সেই পিচ্চি স্পিরিট সেখানে থেকে পালিয়ে যায়। একই সাথে সে যে ব্যারিয়ার তৈরি করেছিল সেটা বরফে পরিণত হয়ে স্নোফল হয়, যেটা শিমুর দেখতে অনেক বেশি ভালো লাগে। সে এখন দুয়ানজুর কাছে যায় আর তার গায়ের স্মেল নেয়। এরপরে তাকে বলে, তোমার শরীরের গন্ধ সবসময় অনেক সুন্দর। এটা বলে যখনই সে চলে যাবে তখনই দুয়ানজু তাকে জড়িয়ে ধরে আর বলে, এতই যখন ভালো লাগে আমার শরীরের গন্ধ, তাহলে আরেকটু গন্ধ নাও। এটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর তার দিকে তাকায়। দুয়ান বলে, আমি যখন তোমার কাছে থেকে দূরে ছিলাম তখন তোমাকে অনেক মিস করেছি। তার এই কথা শুনে শিমুরে যেন একটু ভালো লাগে। কিছুক্ষণ পরে তারা মাস্টারের সঙ্গে গিয়ে দেখা করে। মাস্টারের ছেলে তার বাবাকে রিকোয়েস্ট করে বলছিল ছোটবেলা থেকে সে তার অনেক ভাইকে হারিয়েছে এই স্পিরিটদের কারণে। তারপরেও সে কেন এই সকল স্পিরিটদের সঙ্গে ডিল করে যাচ্ছে, সে কি এখন তার এই ছেলেকেও হারাতে চায়? তখন তার বাবা অনেক বেশি রেগে যায় আর বলে, আমার যা ইচ্ছে তাই করবো। আগে আমরা অনেক গরিব ছিলাম, কত অপমানিত হয়েছি। যদি আমি সব স্পিরিটদের সঙ্গে ডিল না করতাম তাহলে কিভাবে এত বড় লোক হতে পারতাম, আর তুমি বা কিভাবে এত বড় লোক ছেলে হিসেবে গড়ে উঠতে পারতে? তখন তার ছেলে বলে, বাবা হিসেবে তোমাকে ডাকতে এখন আমার ঘৃণা হচ্ছে। তখন তার বাবা তাকে চড় মারতে গেলে দুয়ানজু বলে, আপনি যে ইভিল স্পিরিটকে মনে করছেন যে তার কারণে আপনি এত বড় লোক হয়েছেন, এরকমও তো হতে পারে যে সেই স্পিরিট আপনাকে দেখে মনে করেছিল সে আপনার মাধ্যমে বড় লোক হতে পারবে, আর একই সাথে আপনার ছেলেগুলোর মাধ্যমেও সে হতে পারে আপনাকে ইউজ করেছে। এটা শুনে তো তিনি অনেক ভেঙে পড়েন, বলেন, যদি এরকমটাই সত্যি হয় তাহলে কি সত্যি আমি আমার নিজের হাতে ছেলেদেরকে মেরে ফেললাম? এসব কিছু বলে তিনি কান্না করতে থাকেন আর তারা দুজন সেখান থেকে চলে যায়। পরদিন সকালে মাস্টারের সেই ছেলে দুয়ানজুর সঙ্গে কথা বলতে আসে। সে বলে, তুমি তো অনেক ট্যালেন্টেড ছিলে, তোমার লক্ষ্য অনেক আলাদা ছিল, তাহলে তুমি এখন এখানে এসব কি করছো? আমরা এখানে জানতে পারি সে আসলে 17কে অনেক আগে থেকেই চিনতো। ছোটবেলায় 17 সহ বাকি সবাইকে নর্থ জঙ্গে নিয়ে যাওয়ার পরে যে ছোট ছেলেটি তাদের সবাইকে লেখাপড়া শিখিয়েছিল, এইটাই হচ্ছে সেই ছেলে। এদিকে হোয়াইটল্যান্ডে সার্ভেন্ট এসে ইয়ানকে জানায় তার পৃথিবীতে গিয়ে দেখেছে শিমু ইউজু রাজ্যে গিয়েছে আর সেখানে তার সঙ্গে জিলিং টেম্পলের স্পিরিটের দেখা হয়েছিল যে তাকে মারার চেষ্টা করেছিল। তখন সে জিজ্ঞাসা করে সে কি তাকে মারতে পেরেছে। সার্ভেন্ট জানায় সে পালিয়ে গিয়েছে। এমনকি শিমুর সঙ্গে একটা স্পিরিটের আনাগোনা দেখা যাচ্ছে, কিন্তু ওই স্পিরিটের কোনো পরিচয় জানা যাচ্ছে না, তবে সে অনেক বেশি পাওয়ারফুল। এটা শুনে ইয়ানকে অনেক অবাক হয় আর সেখানে থেকে চলে যায়। এদিকে দুয়ানজু এখন সেই স্পিরিট মেয়েটিকে ধরে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে সে কেন সঙ্গে সাহায্য করেছিল, এখানে তার কি স্বার্থ আছে। মেয়েটি তখন ভয়ে তার কাছে থেকে পালিয়ে বেড়াতে থাকে। তখনই তার সামনে ইয়ানকে চলে আসে। ইয়ানকে তাকে জিজ্ঞাসা করে সে এত হাঁপাচ্ছে কেন। মেয়েটি তো আসলে একটা অপরাধ করেছে, তাই সে আমতা আমতা করছিল, তেমন কিছু বলতে পারছিল না। তখনই দুয়ানজু সেখানে চলে আসলে সে দুয়ানজুকে বলে ইয়ানকে সম্মান জানাতে। সে শিমুর রাইট হ্যান্ড, কিন্তু সে তাকে সম্মান জানায় না, উল্টো তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। ইয়ানকে এখন তার একদম কাছাকাছি চলে আসে। দুয়ানজু তাকে দেখে হাসার মনে মনে ভাবতে থাকে তাহলে এই ছেলেটি শিমুর সহকারী। সেই মুহূর্তে ইয়ানকের একটা কাজ পড়ে যায় আর সে ওখানে থেকে চলে যায়। তখন দুয়ান এই মেয়েটির কাছে থেকে জানতে পারে ইয়ানকে শিমুর অনেক বেশি ক্লোজ। শিমুর অবর্তমানে হোয়াইটল্যান্ডের সমস্ত কার্যক্রম সেই দেখে, এমনকি শিমু তাকে পছন্দও করে। এটা শুনে দুয়ানজু একটু চিন্তায় পড়ে যায়। শিমু যখন বিকেলে বসেছিল তখনই কিছু কাক এসে তাকে ইনফরমেশন দেয় সমুদ্রের ধারে ফুসাং গাছে ফাটল ধরেছে, সেটা ভেঙে পড়ছে। ইয়ানকে এবং জিয়াং আই দুজন মিলে তাদের পাওয়ারের সাহায্যে এটা ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এটাকে একমাত্র শিমুই ঠিক করতে পারবে, সেজন্য তারা অনেক চিন্তিত হয়ে যায়। সেদিন রাতে দুয়ানজু যখন বাড়ি ফিরে আসে তখন সে দুয়ানজুকে বলে কিছুক্ষণের মধ্যে আমাদের 10 দিন কমপ্লিট হয়ে যাবে, আমার পাওয়ার আমি পেয়ে যাবো এবং তোমারটা তুমি ফিরিয়ে নেবে। আমাকে হোয়াইটল্যান্ডে ফিরে যেতে হবে, সেখানে আবার গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছে। দুয়ানজু বলে তুমি যখন ফিরে আসবে তখন হয়তো আমি আর বেঁচেই থাকবো না, আমিও তোমার সঙ্গে যেতে চাই। কিন্তু শিমু তাকে কোনো মতেই নিজের সঙ্গে নিয়ে যাবে না।
কিছুক্ষণের মধ্যেই তাদের 10 দিন কমপ্লিট হয়ে যায় এবং তাদের দুজনের ইন্দ্রিয় আবারও একে অন্যের সঙ্গে এক্সচেঞ্জ হয়ে যায়। শিমু দুয়ানের ভেতরে থেকে তার স্পিরিট ল্যাটার্নটা বের করে নেয় আর এরপর সে দুয়ানজুকে রেখে তার স্পিরিট ল্যান্ডে যাওয়ার জন্য রওনা দেয়। শিমুর জন্য স্পেশাল একটা গাড়ি নিয়ে আসা হয়েছিল তাকে স্পিরিট ল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। যখন সে গাড়িতে উঠে বসে তখনই সেখানে দুয়ানজু চলে যায় এবং তাকে বলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব। শিমু বলে তোমাকে আমি আমার সঙ্গে কেন নিয়ে যাব? দুয়ানজু বলে তোমার সঙ্গে আমার ডিল হয়েছিল, ডিল শেষ না হওয়া পর্যন্ত তুমি আমাকে রেখে যেতে পারো না। আমার মনের ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। আমার ইচ্ছা হচ্ছে তোমার সঙ্গে ভয়েড ল্যান্ডে যাওয়া। শিমু তাকে বলে তুমি কি জানো মানুষ হিসেবে ভয়েড ল্যান্ডে প্রবেশ করার মানে কি? সেখানে তোমাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে। কিন্তু তারপর দুয়ানজু রাজি ছিল, তাই আর কোনো উপায় না পেয়ে সে তাকে সঙ্গে করে নিয়ে যায় আর সে ওখানে ফুসাং গাছ দেখতে পায়। শিমু তার পাওয়ারের সাহায্যে ফুসাং গাছের ফাটল ঠিক করে দেয় আর বলতে থাকে এটা এখন পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। আমি শুধু এটার ফাটল ঠিক করলাম, দিনে দিনে এটার ভেতরে ক্ষত সারাতে হবে। এরপরে সে গাছের পাশে একটা খাদ দেখা যায়। শিমু দুয়ানকে সেই খাদ দেখিয়ে বলে যদি মানুষের এই ভয়েড ল্যান্ডে প্রবেশ করতে হয় তাহলে এই খাদের মাধ্যমে প্রবেশ করতে হয় আর এর ভিতরে যাওয়া মানে হচ্ছে মৃত্যু। কারণ এই খাদে লাফ দেওয়া মাত্রই হাজারো শয়তানি আত্মারা তোমাকে অ্যাটাক করবে, তাদের কাছে থেকে তুমি বাঁচতে পারবে না। দুয়ানজু তখন তাকে বলে আমি হাজারো সৈনিকের সঙ্গে লড়াই করেছি, তুমি খুব ভালো করেই জানো এখানে আমি বেঁচে যাব। এটা বলেই সে খাদের ভেতরে লাফ দেয়, যেটা দেখে শিমু একটু অবাকই হয়। তারা দেখতে থাকে দুয়ানজু এর ভেতরে যায় এবং সমস্ত স্পিরিটদের সঙ্গে লড়াই করে জিতে যায়, যেটা দেখে জিয়াং আই বলে বাহ, এই প্রথম কোনো মানুষ ভয়েড ল্যান্ডে প্রবেশ করতে পারলো। এখন শিমু গিয়ে তার গাড়িতে বসে পড়ে এবং জিয়াং আই এবং বাকি সৈনিকেরা মিলে সেই গাড়িতে করে উড়ে ভয়েড ল্যান্ডের ভেতরে প্রবেশ করে। সেখানে সোভিয়ারিং হল দেখানো হয় যেখানে চারিদিকে আলো জ্বলছিল। অনেকদিন পরে রানীর ফিরে আসার কারণে এই হল যেন প্রাণ ফিরে পেয়েছে। সেখানে সকলেই উপস্থিত হয়, সবাই এখানে তাকে সম্মান জানায় আর শিমুর অনেক পাওয়ারফুল একটা এন্ট্রি দেখানো হয় যেখানে সে স্পিরিটদের উপরে ভর করে হেঁটে হেঁটে নিচে নামে। সে আবারও তার কঠোর মন মানসিকতার ক্যারেক্টারে ফিরে আসে এবং তার খালি আসন যেন তাকে ডাকছিল। যখন সে ওখানে যাবে তখনই দেখতে পায় দুয়ানজু সেখানে ফিরে এসেছে। সে এখন তাকে দেখে অনেক বেশি রেগে যায় আর একই সাথে স্বস্তিও ফিরে পায়। সে তার লোকদেরকে বলে এই মানুষকে নিয়ে গিয়ে গেটের সামনে ঝুলিয়ে রাখো। তখন তার কথা মতো তাকে নিয়ে গিয়ে মেন গেটের সামনে ঝুলিয়ে রাখা হয়। এর কিছুক্ষণ পরে স্পিরিটদের রাত সভা শুরু করা হয়। এতদিনে সবার অনেক বেশি অভিযোগ জমা হয়ে গিয়েছিল, তারা একে একে নিজেদের অভিযোগ জানাচ্ছিল, যেটা শুনতে শুনতে তার একদম মাথা ব্যথা হয়ে যায়। এত বিচার শুনতে শুনতে এবং সেগুলো সমাধান দিতে দিতে সে বেশ বিরক্তই হচ্ছিল। এখানে ফাংচানের ব্যাপারে অভিযোগ আসে যে তাকে মারার চেষ্টা করেছিল। সে বলে ফাংচান যে অপরাধ করেছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আগামী 3 দিন পরে গোল্ডেন ওয়াল ডিক্রি শুরু হবে। তার 3 দিন পরে গুয়ান হোয়াই নামক এই লোকটাকে 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হবে এবং তার চুলগুলো কেটে ফেলা হবে। তখন তিনি অনেক বেশি কান্না করতে শুরু করেন। স্পিরিটদের চুল একবার কাটে আর কখনোই গ্রো করে না আর তিনি নিজের চুলকে অনেক বেশি ভালোবাসেন। কিন্তু শিমু তার কোনো কথাই শোনে না আর তাকে সেখানে থেকে নিয়ে যাওয়া হয়। এবার সবগুলো বিচার শেষ করে শিমু সেখানে থেকে চলে যায়। অন্যদিকে দুয়ানজুকে এখনো গেটের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল, তাকে 3 দিন এভাবে ঝুলিয়ে রাখার শাস্তি দেওয়া হয়েছে। সে ওখানে একা ছিল আর আশেপাশে ভৌতিক আওয়াজ হচ্ছিল যেগুলো খুবই ভয়ঙ্কর ছিল। আর তাই দেখানো হয় ভয়েড ল্যান্ডে যখন দুয়ানজুকে শাস্তি দিয়ে মেন রাজ দরবারের সামনে ঝুলিয়ে রাখা হয় তখন সেই দিকে দিয়ে যখন জিয়ান আই যাচ্ছিল তখন সে তাকে বলে তোমার কাছে থাকা এই তরোয়াল আমি অনেক বছর দেখিনি, এই তরোয়াল কি তোমাকে মাস্টার হিসেবে মেনেছে? তখন সে বলে হ্যাঁ, কিন্তু আপনি কি এই তরোয়ালের আগের মাস্টারকে চেনেন? মেয়েটি তখন তাকে বলে তুমি শিমুর সঙ্গে এতদিন ঘুরেছো, সে তোমাকে এখনো এটা জানায়নি। এই তরোয়ালের আসল মালিক ছিল শিমুর আন্টি, মনে হয় তোমরা দুইজন খুব একটা ক্লোজ না। দুয়ানজু এখন তার কাছে শিমুর অতীতের ব্যাপারে জানতে চায়। জিয়াং আই তখন এই সুযোগে তার সঙ্গে বিজনেস করার চেষ্টা করে। সে তাকে বলে ভূতের রানীর অতীত সম্পর্কে জানতে হলে তোমাকে 5 লক্ষ স্পিরিট স্টোন দিতে হবে। এটা জোগাড় করতে পারলে তারপরে আমার কাছে কাহিনী শুনতে এসো। আসলে স্পিরিট ল্যান্ডের টাকা পয়সাকে স্পিরিট স্টোন বলা হতো। কিছুক্ষণ পরে সেদিকে দিয়ে যখন ইয়ানকে যায় তখন দুয়ানজু তাকে জিজ্ঞাসা করে শিমু কোথায় গিয়েছে। তার মুখে ভূতের রানীর নাম শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়, তাকে আঘাত করতে চায়। তখনই কারফিউ এর আওয়াজ হয়, তখন সে তাকে আর কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। ফলে হলের সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। স্পিরিট ল্যান্ডে যখন কারফিউ জারি হয় তখন আশেপাশে সব ইভিল স্পিরিটেরা ঘুরে বেড়ায়। যদি বাইরে কেউ থাকে তাহলে স্পিরিট গুলো তাদেরকে জখম করে দেয়। তেমনি দুয়ানজু যখন ঝুলেছিল তখন সেখানে একটা ইভিল স্পিরিট এসে তাকে মারার চেষ্টা করে, এমনকি সে তাকে আঘাত করে। তবে দুয়ানজু কোনো মতে তার সঙ্গে লড়াই করে এবং তাকে হারিয়ে দেয়। তখন সেই স্পিরিট ভয়ে পালিয়ে যায়। এরপরে সে যখন আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল সেখানে একটা বাড়ি দেখতে পায়। সেই বাড়ির সবকিছুই ছিল বানানো এবং সবকিছুই সাদা কালো রঙের ছিল, যেটা দেখে সে অবাক হচ্ছিল। তখনই সে
ওখানে শিমুকে দেখতে পায়। সে শিমুর কাছে যায় এবং তার সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু শিমু তার সঙ্গে খুব একটা কথা বলছিল না। দুয়াঞ্জু বলে, তুমি জানো আমি এতদূর পর্যন্ত কেন এসেছি এবং সেদিন তোমাকে কেন কিস করেছিলাম? কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি ধীরে ধীরে তোমার ব্যাপারে আরো জানতে চাই। শিমু জিজ্ঞাসা করে, তাহলে তুমি এখানে এসে কি জানতে পারলে? দুয়াঞ্জু বলে, আমি জানতে পারলাম তুমি যে সুন্দর বাড়িটাতে এখন বসে আছো এটা এক সময় তোমার বাবা মার স্মৃতি ছিল। সে ওখানে থাকা কিছু জিনিসপত্র দেখে এগুলো বুঝতে পেরেছে। এটা শুনেই শিমু তাকে আবারও তার জায়গায় পাঠিয়ে দেয়। তখন দুয়াঞ্জু আবারও নিজেকে বেঁধে ফেলে আর সেই জায়গায় ঝুলে থাকে। সেই দিনেতে শিমু আবারও ফুসান গাছের ফাটলগুলো ঠিক করার চেষ্টা করে। সে তার পায়ের সাহায্যে অনেক বড় একটা ফাটল ঠিক করে ফেলে। এরপরে সে ওখান থেকে চলে যায়। পরদিন সকালে সে আবারও ইয়ানকে সঙ্গে রাজ দরবারে যাচ্ছিল। দরজার সামনে সে দুয়াঞ্জুকে দেখলেও তাকে ইগনোর করে চলে যায়। সারা দিন রাত এখানে ঝুলে থাকার কারণে দুয়াঞ্জুর শরীর খারাপ করছিল। এখানে তার সঙ্গে সেই ডিমন মেয়ের দেখা হয় আর সে এখানে জানতে পারে মেয়েটি আসলে এখানে কাজ করে আর পৃথিবীতে ওই শয়তান ছেলেটার সঙ্গের সঙ্গে কাজ করার কারণে সে এখন আফসোস করছে। তাদের কথার মাঝেই হঠাৎ করে কারফিউ জারি হয়ে যায়, যার ফলে মেয়েটি ভয়ে সেখান থেকে চলে যায়। রাত হয়ে গেলে দুয়াঞ্জন আবারও নিজের বাঁধন খুলে শিমুর ঘরে যায়, কিন্তু তাকে দেখে শিমু নিজের প্যাভিলিয়নের দরজা বন্ধ করে দেয়। দুয়াঞ্জু তাকে বাইরে থেকে বলে, আমার অনেক ঘুম পাচ্ছে, আমাকে ভেতরে ঘুমাতে দাও। কিন্তু শিমু তাকে ভেতরে ঢুকতে দেয় না জন্য সে বাহিরেই ঘুমিয়ে পড়ে। শিমু বাহিরে এসে দেখতে পায় সে জ্ঞান হারিয়েছে। তখন সে জিয়াং আইকে ডাকে। জিয়াং আইকে সে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন সে বলে, আমার রানী, সে একজন মানুষ, 2 দিন থেকে সে কিছুই খায়নি, এই জন্য সে দুর্বল হয়ে পড়েছে। শিমু তখন তাকে মানুষদের খাবার নিয়ে এসে দিতে বলে, কিন্তু স্পিরিট দুনিয়ায় মানুষদের খাবার নিয়ে আসা মানে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হবে। শিমু তাকে বলে, যত টাকা লাগবে আমি দেবো, তুমি নিয়ে আসো। এরপরে সিনে দেখতে পাই শিমু দুয়াঞ্জনের জন্য অনেকগুলো খাবার নিয়ে বসেছিল। খাবারের গন্ধে দুয়াঞ্জনের ঘুম ভেঙে যায়। তখন সে ওখানে গিয়ে বসে আর শিমুকে ধন্যবাদ জানায় তার জন্য এতগুলো খাবার নিয়ে আসার জন্য। শিমু এখন তাকে এটা খেতে বলে আর বলে, তোমার স্পিরিট ল্যান্ডে আসা উচিত হয়নি। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই দুয়ানের শরীর বেশ ভালোই খারাপ হয়েছে। পরদিন যখন শিমু এবং ইয়ানকে একসঙ্গে আবার রাজদরবারে যাচ্ছিল, তখন ইয়ানকে তাকে বলে তাদের স্পিরিট ল্যান্ড থেকে ওই ছেলেকে যেন দ্রুত বিদায় করা হয়, কারণ এই স্পিরিট ল্যান্ড দুনিয়ায় মানুষের থাকার কোনো জায়গা নেই আর সে থাকার কারণে মানুষদের মধ্যে ঝামেলা হতে পারে, যেটা শুনে শিমু একটু বিরক্তই হয়। এরপর সে দেখতে পায় দুয়ানজু আবারও সেই গেটের সামনে এসে ঝুলে আছে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার এখানে কি করতে এসেছো? দুয়ানজু তখন তাকে বলে, আপনি আমাকে 3 দিনের শাস্তি দিয়েছেন, আরো 1 দিন বাকি আছে। এটা বলেই সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে আর শিমু তার কাছে চলে যায়। সে দেখতে পায় দুয়ানের অবস্থা অনেক খারাপ। তার শরীরে যে ডিমনটা আচরণ দিয়েছিল ওইটার কারণে তার বিষক্রিয়া হয়ে গিয়েছে। ইয়ানকে তাকে বলে, কোনো মানুষ এই বিষক্রিয়া হলে বাঁচতে পারবে না, তাই সে দুয়ানকে এখন বের করে দিতে চায়। কিন্তু শিমু বলে, তোমার এটা ভাবতে হবে না। এটা বলে সে দুয়ানকে নিয়ে চলে যায়, যেটা দেখে ইয়ানকের হিংসে হয়। শিমু এখন দুয়ানজুকে তার সঙ্গে করে নিয়ে যায় আর এরপরে তার ক্ষত স্থানগুলো হিল করে দেয়। সে খেয়াল করে এই বিষক্রিয়া তার বুক পর্যন্ত ছড়িয়ে গিয়েছে, এজন্য সে আবারও তাকে হিল করতে শুরু করে। দুয়ানজু তাকে বলে, আমার জীবনটা তোমাদের থেকে খুবই ছোট, তাই যতদিন বেঁচে আছি আমি আমার নিজের মতো করে চলতে চাই। এটা বলে সে ঘুমিয়ে যায়। যখন পরদিন সকালে সে ঘুম থেকে ওঠে, তখন মাইজি তার কাছে আসে তার জন্য সুন্দর একটা পোশাক নিয়ে। সে এখন দুয়ানকে অবাক হয়ে বলে, 100 বছরের মধ্যে তুমি মনে হয় প্রথম যে কিনা আমাদের রানীর রুমে থাকার সৌভাগ্য অর্জন করেছে। তুমি তাকে কি জাদু করেছো? তোমাকে তিনি এত বেশি পছন্দ করেন? দুয়ানজু বলে, তোমার এত জানতে হবে না। এরপরে সিনে দেখতে পাই শিমু একটা জায়গায় উপস্থিত হয় আর সে ওখানে ফাং চাংকে নিয়ে আসে, যে কিনা পৃথিবীতে তাকে অনেক বেশি কষ্ট দিয়েছিল আর এখন তার বিচার করার পালা। দূর থেকে তারা দুইজন এই বিচার লুকিয়ে লুকিয়ে দেখছিল। চাং এখন তাদের সবার সামনে তাকে বলে, শিমু নিজের পাওয়ারের অপব্যবহার করছে, তার মতো এত পাওয়ারফুল হওয়ার কারণেই সে তাদেরকে এভাবে মারছে। এখানে থাকা সকলেই তাকে মারতে চায়, কেউ তাকে দেখতে পায় না, সবাই তাকে ঘৃণা করে। শিমু তাকে বলে, আমি মনে করেছিলাম এই কয়েকদিন জেলে থেকে তুমি হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু তুমি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও বেশি বেশি কথা বলছো। চাং তখন আবারও চিৎকার করে বলতে থাকে, এখানে কারো সাহস নেই তোমাকে এটা বলার যে তারা আসলেই তোমাকে ঘৃণা করে, কিন্তু এখানে থাকা সবাই আসলে তোমার পজিশন পেতে চায়। এসব কথা শোনার পরে শিমু এখন একটা পালক ছড়িয়ে দেয়, যেটা ওখানে থাকে একটা স্পিরিচুয়াল ফায়ার ড্রাগন তৈরি করে আর এই ড্রাগনটা তাকে মেরে ফেলে আর তার আত্মাকে পুরোপুরি জ্বালিয়ে পুড়িয়ে ভ্যানিশ করে দেয়। এরপর শিমু যখন ওখানে থাকা স্পিরিটদের দিকে তাকায়, তখন ভয়ে তারা তার চোখে চোখ রাখতে পারছিল না। দূর থেকে দুয়ান তাকে দেখে হাই দেয়, কিন্তু শিমু এমন ভান করে যেন সে তাকে দেখেইনি। এরপরে তারা সবাই ওখানে থেকে চলে যায়। এসব কিছু দেখে মাইজি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে এখন দুয়ানকে বলে, যেহেতু এই স্পিরিট রানী তাকে অনেক বেশি পছন্দ করে, তাই সে যেন কখনো মাইজির ব্যাপারে কোনো খারাপ কথা না বলে। রানী কখনো তাকে শাস্তি দিতে চাইলে দুয়ান যেন তাকে বাঁচায়, এটা তাকে রিকোয়েস্ট করে। আর এরপরে তারা দুইজন গিয়ে সেই স্পিরিচুয়াল দেয়ালটাকে কাছে থেকে দেখতে থাকে। তখনই হঠাৎ করে দুয়ানের শরীর আবারও ঠান্ডা হয়ে যেতে শুরু করে। এটা দেখে মাইজি তাকে আবার বাসায় নিয়ে যায়। সেই রুমে তার জন্য অনেক গরমের ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরেও দুয়ানের অনেক বেশি ঠান্ডা লাগছিল।
শিমু এসে দেখতে পায় তার শরীরে সেই কোল্ড পয়জন আরো বেশি ছড়িয়ে গিয়েছে। তখন সে ওখানে একটা দেয়াল তৈরি করে দেয়, যার ফলে দুয়ানের আর ঠান্ডা লাগছিল না। শিমু তাকে বলে সে ততক্ষণ সেফ যতক্ষণ সে তার এই বাসায় থাকবে, এই বাড়ির বাইরে গেলেই তার আবারও ঠান্ডা লাগবে। এটা শুনে দুয়ান তার সঙ্গে ফ্লার্ট করে বলে আমি তো তোমার সাথেই থাকতে চাই। শিমু তখন তাকে বলে আমাকে ফলো করা বন্ধ করো। এটা বলেই শিমু পড়ালেখা শুরু করে দেয়, কিন্তু দুয়ান তাকে একবার এদিক থেকে একবার ওদিক থেকে আবার কাছে থেকে দেখা শুরু করে, যেটা দেখে শিমুর মনে মনে ভালো লাগে। আবার সে তাকে রুমের মধ্যে পাঠিয়ে দেয়। এদিকে ইয়ানকে এবং তার সঙ্গে আরো একজনকে দেখি। এই ভয়েডল্যান্ডে নতুন যে সকল স্পিরিট এসেছিল তারা তাদেরকে ওই সকল স্পিরিটদেরকে ভয়েডল্যান্ডের সমস্ত নিয়ম কানুন শেখাচ্ছিল এবং চাবুক মারছিল, তাদের কি করা হবে কি করা যাবে না এবং তাদের এখানে থাকতে হলে কি কি নিয়ম অনুসরণ করতে হবে সবকিছু জানায়। একই সাথে নিয়ম ভঙ্গের শাস্তিগুলো তাদেরকে বলে দেয়। ইয়ানকের পাশে থাকা ওই ছেলেটি তাকে বলে সে আসলেই অসাধারণ, 300 বছর থেকে সে শিমুর জন্য একদম সততার সঙ্গে কাজ করে যাচ্ছে। ইয়ানকে তখন বলে শিমু যা চায় আমি তার জন্য তাই করতে রাজি। এতেই বোঝা যায় ইয়ানকে আসলে শিমুকে কতটা ভালোবাসে। এখন নতুন যেসব স্পিরিট এসেছে তাদের সবাইকে একটা একটা করে টোকেন বিতরণ করা হয়, এগুলো ছিল তাদের পরিচয়। এরপরে ইয়ানকে শিমুকে এসব রিপোর্ট দিতে যায়, আর সেখানে দুয়ানকে দেখে সে একটু রাগী হয়। দুয়ান তাদের কথার মাঝে বারবার কথা বলছিল জন্য ইয়ানকে তার মুখ বন্ধ করে দেয়। এবার সে শিমুকে সবকিছু জানায় যে নতুন সব স্পিরিটেরা এসেছে, কিন্তু তারা খুব একটা পাওয়ারফুল নয়, তাদেরকে টোকেন দেওয়া হয়েছে এবং সেটেল করে দেওয়া হয়েছে। এই সবকিছু শোনার পরে শিমু তাকে বলে সে অনেক বেশি পরিশ্রম করেছে, তাই ইয়ানকে সে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেয় এবং রেস্ট নিতে বলে। ইয়ানকে তখন সেখানে থেকে চলে যায়। সেই দিন রাতে শিমু আর দুয়ানজু একসঙ্গে ঘুমাচ্ছিল। শিমু যখন চোখ বন্ধ করে বসেছিল তখন দুয়ানজু একটা কাঠের তৈরি শিয়াল করে। শিমু যেহেতু তাকে সবসময় শিয়াল বলে রাখে, এজন্য সে তার জন্য একটা গিফট নিয়ে এসেছে। যখন সে এটা তার পাশে দিয়ে ঘুমিয়ে পড়ে তখন শিমু চোখ খোলে, আর এই শিয়াল দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই শিয়ালটা তার অনেক বেশি পছন্দ হয়। পরদিন সকালে শিমু যখন সোভিয়ারিং হলে যায় তখন তার পিছু পিছু দুয়ানজুও যায়। এই হলে সাধারণ কোনো স্পিরিটদের প্রবেশেরও অনুমতি ছিল না, সেখানে সাধারণ একজন মানুষ প্রবেশ করেছে, যেটা দেখে আশেপাশের সব স্পিরিটেরা অবাক হয়ে যায়। বিশেষ করে ইয়ানকে সব থেকে বেশি অবাক ছিল যে শিমু তাকে ভিতর প্রবেশ করতে দিয়েছে, এজন্য তাদের আর সেখানে কিছুই বলার থাকে না। আর সেখানে থাকা সবাই দুয়ানজুকে নিয়ে এটা ওটা কানা ঘষা করছিল। সেই দিনের সমস্ত বিচার আচার দুয়ানজুর সামনেই হয়। এসব বিচার আচার শেষ করে ইয়ানকে মাইজিকে তার কাছে ডেকে পাঠায়। সে মাইজিকে বলে যেহেতু সে দুয়ানজুর সঙ্গে থাকে তাই শিমু এবং দুয়ানজুর মধ্যে কি ঘটছে না ঘটছে সবকিছু আপডেট তাকে নিতে হবে। মাইজি তখন তার হুকুম পালন করে আর সেখানে থেকে চলে যায়। আজকে সোভিয়ারিং হলের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় শিমু ওই সামান্য মানুষকে এনেছে জন্য ইয়ানকে প্রচন্ড রেগে যায়। রেগে সে নিজের টেবিল পর্যন্ত ভেঙে ফেলে। তখন সেখানে জিয়াং আই আসে। সে তাকে বলে আমি জানি তোমার দুশ্চিন্তার কারণ কি, তবে তুমি চাইলে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে ওই দুয়ানজুকে শিমুর কাছে থেকে সরিয়ে ফেলতে পারবে। ইয়ানকে তখন তার সঙ্গে একটা ডিল করেন যেন ওই ছেলেটাকে সে শিমুর কাছে থেকে দ্রুত আলাদা করে ফেলে। তখন তাদের দুজনের প্ল্যান অনুযায়ী তারা এখন শিমুর সঙ্গে গিয়ে দেখা করে। এই ছেলেটার যেহেতু কোল্ড পয়জন হয়েছিল এজন্য এই কোল্ড পয়জন সারাতে সে এক ধরনের অ্যান্টিডোট নিয়ে আসে। সে বলছিল এটার মাধ্যমে ছেলের পয়জন ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে তো এটা স্পিরিটদের জন্য, একটা মানুষ এটা কখনোই সহ্য করতে পারবে না। আর ইয়ানকে মনে মনে এটাই চাইছিল যেন তার পথের কাঁটা দূর হয়ে যায়। শিমু এখন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে কিন্তু তুমি আসতে দেরি করে ফেলেছো, একটু আগেই আমাকে জিয়াং আই এই কোল্ড পয়জন ঠিক করা অ্যান্টিডোট দিয়ে ফেলেছে। যেটা শুনে তো ইয়ানকে বেশ বিরক্তই হয় আর সেখানে থেকে চলে যায়। ইয়ানকে এখন জিয়াং আই এর প্রতি বেশ বিরক্ত ছিল। সে বুঝতে পেরেছিল যে জিয়াং আই আসলে কতটা লোভী একটা স্পিরিট। শিমু তাকে মূল্যবান জিনিস দিয়েছে আর সে গোপনে তার দলে হয়ে গিয়েছে। এদিকে শিমু আর দুয়ানজু মিলে এখন সেই জঙ্গলে যায় যেখানে জিয়াং আই তাদেরকে বলেছিল যে দুয়ানের এই কোল্ড পয়জনের অ্যান্টিডোট সেখানে পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে শিমু সেখানে তার বাবার আত্মার খোঁজ পায়। এখানে তার বাবার আত্মার কিছু অংশ অনুভব করে সে তো অনেক অবাক হয়ে যায়। তখন একটা আলো জ্বলে ওঠে। দুয়ানজু যখন জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে সে একটা ভ্রমের দুনিয়ায় আছে এবং সে ওখানে শিমুর স্মৃতি দেখতে পাচ্ছিল। একই সাথে দূর থেকে শিমু ও তার বাবা মাকে দেখছিল। সে দেখতে পায় তার বাবা মা আসলে তার জন্য কতটা স্ট্রাগল করেছে, তারা আসলে অনেক বেশি কষ্টে ছিল। তারা যতই কষ্টে থাকুক না কেন তারা কখনোই শিমুকে এটা বুঝতে দেয়নি। শিমু যে তার বাবা মায়ের সঙ্গে এত ভালো ছিল এবং তার বাবা মা তাকে এত ভালোবাসতো এটা দেখে দুয়ানজু প্রশংসা করে। সে এই জায়গায় আরো কিছুক্ষণ থাকতে চায়, কিন্তু শিমু তাকে বলে এটা হচ্ছে একটা ভ্রম। এই ভ্রমের দুনিয়া চায় তাকে আটকে রাখতে, কিন্তু সে যত বেশি সময় ধরে এখানে থাকবে ধীরে ধীরে এটা তার স্পিরিচুয়াল এনার্জি কেড়ে নেবে আর তাকে মেরে ফেলবে। তাই তাদেরকে দ্রুত এখান থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। এজন্য দুয়ানজু এবং শিমু মিলে এখানে থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। তখনই তারা একটা আগুন দেখতে পায় আর এটার মাধ্যমে তারা সেই ভ্রমের দুনিয়া থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় এবং বেরিয়ে আসে। এরপর শিমুর বাবার আত্মা শিমুকে সেই ঔষধ খুঁজে পেতে সাহায্য করে, তাদেরকে সেখানে নিয়ে যায়। শিমু এখন এই ফুলের শক্তি কালেক্ট করে নেয় আর এরপরে অ্যান্টিডোট তৈরি করে তার পাওয়ার
বলের সাহায্যে দুয়াঞ্জুর ভেতরে দিয়ে দেয়, যার ফলে দুয়াঞ্জুর শরীরে অনেকটা উন্নতি ঘটে। শিমু তাকে বলে এটা তোমার শরীরের সঙ্গে মিশতে কিছুটা সময় লাগবে, কিন্তু এটা বলার পরেই সে আবার নিজে অসুস্থ হয়ে যায়। তখন তারা দুইজন ওখানে বসে এবং শিমু নিজেকে কিছুটা পাওয়ার দিতে থাকে। দুয়াঞ্জু তার শরীর এত দুর্বল দেখে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। শিমু তাকে চিন্তা করতে বারণ করে আর বলে সে যেহেতু বেশ কিছুদিন থেকে উশান গাছে তার পাওয়ার দিচ্ছে এবং একটু আগে সে ভ্রমের জগৎ থেকে এসেছে, এই জন্য সে একটু দুর্বল হয়ে পড়েছে। যাই হোক, এরপরে তার প্রাসাদে চলে যায়। শিমু বেশ কিছুক্ষণ রেস্ট নেয়। এবার রাতে দুয়াঞ্জু বাহিরে যাচ্ছিল। শিমু তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। সে বলে বাহিরে অনেক সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, আমি সেটা দেখতে যাচ্ছি। শিমুও তার সঙ্গে যেতে চায়। এটা বলেই সে তাকে তার জাদুর লাঠিতে করে সেখানে নিয়ে চলে যায়। তারা দুজন একসঙ্গে সেখানে পূর্ণিমার চাঁদ দেখছিল আর অনেক রোমান্টিক একটা সময় পার করছিল। দুয়াঞ্জু তাকে বলে তুমি আমার দেখায় এই বিশ্বের সব থেকে সুন্দরী নারী, আমি সারা জীবন তোমাকে এভাবেই পূর্ণিমার আলোয় দেখতে চাই। এসব কথাই হচ্ছিল তখনই তারা নিচে একজনের আওয়াজ পায়। তারা অবাক হয়ে যায়, কারণ এই জায়গায় কোনো স্পিরিটের আসা নিষেধ ছিল। তাহলে সেখানে একটা স্পিরিট কেন গিয়েছে? এটা দেখার জন্য যখন তারা দুইজন সেখানে যায়, সেখানে একটা ছেলে এসেছিল। সে নিজেকে জেনারেল ঝুইশি নামে দাবি করছিল, কিন্তু শিমু তার নাম স্পিরিট লিস্টের কোথাও খুঁজে পায় না। এজন্য সে তাকে তার আসল পরিচয় বলতে বলে। তখন সে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে আমি জেনারেল ঝুইশি। এমনকি সে স্পিরিট স্টোন দেখার পরও নিজেকে কন্ট্রোল করতে পারছিল। এটা দেখে শিমু একটু অবাকই হয়ে যায়। যখনই পূর্ণিমার চাঁদ ঢেকে যায় তখন সে নিজের সজ্ঞানে ফিরে আসে আর বলতে থাকে আমাকে এখন গেট গার্ড দিতে হবে। এটা বলেই সে এখন গেট গার্ড দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে পড়ে। দুয়াঞ্জু এখন বলে আমি বইয়ে পড়েছিলাম অনেক বছর আগে জেনারেল ঝুইশি নামের একজন ছিল। তিনি অনেক ভালো একজন যোদ্ধা ছিলেন এবং অল্প বয়সেই মারা গিয়েছিলেন যুদ্ধে। আমার মনে হচ্ছে ইনি হচ্ছে সেই লোক। আর অনেক অবাক হয় এটা ভেবে সে যে পুকুরটা গার্ড দিচ্ছে, ওই পুকুরে যদি এই লোক এতদিনে লাফ দিত তাহলে তার সমস্ত অবসেশন মুছে যেত আর তার আত্মা মুক্ত হয়ে যেত। কিন্তু সে এখন পর্যন্ত এখানে লাফ দেয়নি। তবে এই পুকুরে কোনো স্পিরিটকে অবশ্যই নিজের ইচ্ছায় লাফ দিতে হবে। অন্যদিকে ইয়ানকে একজন গিয়ে এই স্পিরিটের ব্যাপারে জানায় আর এটাও জানায় যে সেই স্পিরিট নাকি অনেক পাওয়ারফুল। এই জন্য সে দ্রুত সেদিকেই যাচ্ছিল। ইয়ানকে আসতে দেখে শিমু নিজেকে গায়েব করে ফেলে। ইয়ানকে এখন তার ডিউটি পালন করে আর ওই ছেলেটিকে ধরে তাকে মারতে থাকে এবং বলতে থাকে সে এখানে কেন এসেছে। তখন ছেলের হাত থেকে একটা চিঠি পড়ে যায়, যেটা কিনা তার ফ্যামিলি লেটার ছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে এবং মার উপেক্ষা করে সেই চিঠির কাছে যাওয়ার চেষ্টা করছিল, যেটা দেখে শিমু এখন সামনে চলে আসে এবং ইয়ানকে বলে এই বিষয়টা তার উপরে ছেড়ে দিতে। তখন ইয়ানকে সেখানে থেকে চলে যায়। শিমু তাকে বলে তুমি আমাকে তোমার আসল পরিচয় বলো, তাহলে আমি তোমার সমস্যার সমাধান করে দেব। কিন্তু ছেলেটি বারবার তার একই নাম বলে যাচ্ছিল, যেটা হয়তো তার আসল নাম ছিলই না। ছেলেটি এখানে বারবার একই কথা ভুল বকে যাচ্ছিল, যেটা শুনে তারা বুঝতে পারে ছেলেটি হয়তো অনেক ছোটবেলায় নিজের পরিবারকে হারিয়েছিল। শিমু বলে এটাই হয়তো তার অবসেশন, মানে তার মনের গভীর একটা ইচ্ছা, যেটা থেকে সে বের হতে পারছে না। দুয়ান তখন বলে এমনও তো হতে পারে যে সে অনেক বেশি একা। তখন আমাদেরকে সেখানে ছেলেটির অতীত দেখানো হয়, মানে তার অবসেশন। এই ছেলেটির নাম ছিল সি। ছোট থেকেই সে এতিম ছিল, কিন্তু তাকে একটা মহিলা বড় করেছিল এবং মায়ের আদর দিয়েছিল। সেখানে ছোট্ট একটা বাচ্চা ছিল যাকে সে নিজের বোনের মতো ভালোবাসতো। এখনো তার কাছে সেই ফ্যামিলি লেটারটা ছিল আর তার মায়ের তৈরি করা সেই কেক খাচ্ছিল। তখন সে নিজের অবসেশন থেকে বেরিয়ে আসে। শিমু তখন তাকে বলে এবার তুমি মনে করতে পেরেছো তোমার আসল নাম কি? তোমার নাম হলো সি। এরপরের সিনে আবার দেখানো হয় তাদের পুরো গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যেখানে তার সেই মায়ের মতো স্নেহ করা নানি মারা যায় আর সেই ছোট্ট বাচ্চাটাও মারা গিয়েছিল। আর সেই দিনের পরে হয়তো সেও মারা গিয়েছিল, কিন্তু এরপরে সে এইখানে নিজেকে দেখতে পেয়েছে। তখন থেকেই সে নিজের এই স্মৃতিতে আটকে আছে। আর বেঁচে থাকতে তার সঙ্গে জেনারেল জুশির দেখা হয়েছিল। তিনি তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তাদের গ্রাম সেফ নয়, সেখানে থেকে দ্রুত চলে যেতে। তার মৃত্যুর আগে যেহেতু এই ঘটনা ঘটেছিল, তাই সে নিজেকে জেনারেল দাবি করছিল আর সে তার এই স্মৃতিতেই আটকে ছিল। শিমু এখন তাকে ওই পুলে লাফ দিতে বলে আর বলে সেখানে যাওয়ার পরে সে আর কাউকেই মনে রাখবে না, তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু সে কান্না করে বলতে থাকে আমি কাউকেই ভুলতে চাই না, আমি আমার ভালোবাসার মানুষগুলোকে মনে রাখতে চাই। তখনই তার হাতে থাকা সেই ফ্যামিলি লেটার নষ্ট হয়ে যায়। তখন ছেলেটি নিজের ইচ্ছাতেই সেই পুলে নামে আর ধীরে ধীরে তার সমস্ত ভালো স্মৃতিগুলো গায়েব হয়ে যায়। সেও এখন স্পিরিটদের দুনিয়ায় সামিল হয়ে যায়। তাকে দেখে কেন যেন শিমু ইমোশনাল হয়ে গিয়েছিল। পরের দিন মাইজি দুয়ানজুকে একটা জায়গায় নিয়ে যাচ্ছিল, যে জায়গার নাম হচ্ছে জুলিং টেম্পল। আর সেখানকার মালিক ছিল জিয়াং আই। সেখানে তার অনেক কর্মচারীরা কাজ করছিল এবং সেও হিসাব নিকাশ করছিল স্পিরিট স্টোনের। জুলিং জানায় জিয়াং আই কতটা বড় লোক। তাদের আসার খবর পেয়ে জিয়াং আই তাদেরকে ওয়েলকাম জানায়। ভেতরে ঢোকা মাত্রই টিকিট হিসেবে তাদেরকে স্পিরিট স্টোন দিতে
হতো, নয়তো তাদেরকে প্রবেশ করতে দেওয়া হতো না। দুয়ানজুর কাছে কোনো স্পিরিট স্টোন ছিল না, এজন্য সে মাইজির কাছে ধার চায়। তখন সে নিজের স্পিরিট স্টোন গুলো দিয়ে দিলে সেগুলো একটা খুবই সুন্দর মেশিনের মাধ্যমে আলাদা হয়ে যাচ্ছিল কালার হিসেবে। জায়গাটা খুবই সুন্দর ছিল আর সেখানে অনেকজন স্পিরিট এসেছিল, যারা কিনা এক একটা স্পিরিট স্টোনের মাধ্যমে বাজি ধরছিল। অনেকে প্রচুর টাকা জিতে যাচ্ছিল আর অনেকে একদম ফকির হয়ে যাচ্ছিল, অর্থাৎ জুয়া খেলছিল, যেটা খেলা একেবারেই ঠিক না। জিয়াঙ্গাই এখন তার কাছে এসে বলে স্পিরিট স্টোন ছাড়া এখানে ঢোকার কোনো অনুমতি নেই। দুয়ান বলে ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে বাজি ধরবো। যদি তুমি যেতো তাহলে আমি এখান থেকে চলে যাব, আর যদি আমি জিতে যাই তাহলে এই পুরো জায়গাটা আমি ফ্রিতে ঘুরে দেখবো। জিয়াঙ্গাই বলে তুমি হয়তো জানো না, আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। তারা দুইজন এখন গাছের কাছে আসে, যেখানে তীরের মাধ্যমে পাতাকে বিদ্ধ করতে হবে। যে বেশি পাতা ফেলতে পারবে সেই জিতে যাবে। একই সাথে লুডোর গুটিতে যার দাম বেশি আসবে সে একটা করে এক্সট্রা চান্স পাবে। প্রথমবারে জিয়াঙ্গাই একটা তীর বিদ্ধ করার চান্স পেয়েছিল, এজন্য সে এখন একটা তীর চালানোর চান্স পায় এবং একটা কয়েন জিতে নেয়। পরের বার দুয়ানজু খুবই সতর্কতার সাথে খেলে। জিয়াঙ্গাই কনফিডেন্ট ছিল যে এবার হয়তো সে হেরে যাবে, কিন্তু দুয়ানজুর দান এবার বেশি পড়েছিল, তাই সে চান্স পেয়ে যায়। সেও তার তীর ধনুকের সাহায্যে একটা কয়েন জিতে যায়। এরপরে তারা দুজন যতবারই গুটি চালাচ্ছিল তাদের বারবার ড্র হচ্ছিল, নয়তো হচ্ছিল না, এরকম হচ্ছিল। তাই এবার তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা দুজন একসঙ্গে তীর ছুড়বে। এবার টাস্ক ছিল কয়েনগুলো পড়তে থাকবে আর এটার মধ্যে দিয়ে তীর ঢুকাতে হবে। এবারও জিয়াঙ্গাই জিতে যায় জন্য আশেপাশের সবাই হই হুল্লোড় করছিল, কিন্তু দুয়ানজু যখন তীর চালায় তখন সে একসঙ্গে 3টা কয়েনকে বিদ্ধ করে, যেটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। যেহেতু জিয়াঙ্গাই তার সঙ্গে হেরে যায় এবং প্রথমবারের মতো কারো কাছে হেরে যায়, এজন্য সে তার অনেক বেশি প্রশংসা করে এবং এই জায়গাটা ঘুরে দেখার অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায়। আর আশেপাশের সব স্পিরিট গুলো হাই হাই করতে থাকে, কারণ তারা সবাই জিয়াঙ্গাই এর উপরে বাজি ধরেছিল। কিন্তু এখন এই ছেলে জিতে যাওয়ার কারণে তারা সবাই তাদের স্পিরিট স্টোন হারিয়ে ফেললো। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায় যে তাকে নিয়েও বাজি ধরা হয়েছে। সেখানে উপরে থেকে শিমু এই সব কিছু দেখছিল। জিয়াঙ্গাই এখন তার কাছে যায় আর বলে তোমার সঙ্গে যেই মানুষটাকে নিয়ে এসেছো সে আসলে অনেক বেশি পারফেক্ট। অনেক বছর এরকম খেলোয়াড়ের সঙ্গে আমি খেলিনি, তার সঙ্গে বাজি ধরে বেশ ভালোই লেগেছে। সে এখন শিমুর কাছে অনুমতি চায় ছেলেটাকে যেন সে 2-3 দিনের জন্য এখানেই রেখে যায়, যেহেতু সে এখানে ঘুরতে পছন্দ করছে। শিমু তখন বেশি কিছু না বলে ওখানে থেকে চলে যায়। তারপরে সে আবারও ফুসাং গাছের কাছে যায় এবং সেটাকে পাওয়ার দিয়ে কিছুটা হিল করে দেয়, যার ফলে তার শরীর আবারও একটু দুর্বল হয়ে যায়। একই সঙ্গে সে জিয়াঙ্গাইয়ের প্রাসাদের দিকে তাকিয়েছিল আর তার মনটা কেমন যেন কুড়াচ্ছিল। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নেক্সট পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থেকো।